চৈত্র মাসের শেষ বিকেলের আকাশটা আজ বড়ই তামাটে বর্ণ ধারণ করেছে। পেঁজা তুলোর মেঘগুলো স্থির হয়ে আছে দক্ষিণ কলকাতার আকাশে। জানলার বাইরে থেকে একটা ভ্যাপসা গরমের ঝাপটা আসছে। আমি টেবিলের উপর পা তুলে দিয়ে বসুমতী পত্রিকাটা পড়ছিলাম। ব্যোমকেশ উল্টো দিকের চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে তার নখ কাটছে। ওর এই নখ কাটার ভঙ্গি দেখলে বোঝা যায় ওর মস্তিষ্কের কোষে কোষে কোনো জটিল চিন্তার জাল বোনা হচ্ছে। হঠাৎ ব্যোমকেশ মুখ না তুলেই প্রশ্ন করল, তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ কেন তার শেষ বয়সে এসে ঈশ্বরের চেয়েও বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর ভরসা করতে শুরু করে? আমি পত্রিকা থেকে চোখ সরিয়ে বললাম, কেন বলো তো? হঠাৎ এই দার্শনিক প্রশ্ন। ব্যোমকেশ একটা কাটা নখ ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে বলল, না, বালিগঞ্জের ওই নির্বাণ আশ্রম নামে একটা সংস্থার বিজ্ঞাপন দেখছিলাম। তারা বলছে সর্বস্ব দান করলে নাকি পরম শান্তি পাওয়া যায়। আচ্ছা, শান্তি কি টাকায় কেনা যায়, নাকি শান্তির আড়ালে লুকিয়ে থাকে অন্য কোনো উদ্দেশ্য? তোমার কি মনে হয়? আমি হাসলাম। তুমি চিরকালই সন্দেহবাতিক। শান্তি কেনা যাক বা না যাক, অনেকে হয়তো একাকিত্ব গোচাতে ওখানে যায়। ব্যোমকেশ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় পুঁটিরাম ঘরে ঢুকলো। ওর হাতে একটা ভিজিটিং কার্ড। ব্যোমকেশ কার্ডটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বিড়বিড় করে পড়ল, হিমাদ্রি সেন, বিএসসি এমএ। নিচে ছোট করে লেখা আছে সহকারী সম্পাদক, ঐতিহাসিক সভার মুখপাত্র। ব্যোমকেশ পুঁটিরামকে ইশারা করলো আগন্তুককে ওপরে নিয়ে আসার জন্য। মিনিট দুয়েকের মধ্যেই ঘরে প্রবেশ করলেন জনৈক ভদ্রলোক। তাঁর বয়স 32-33-এর বেশি নয়। দীর্ঘ চেহারা, গায়ের রং তামাটে, কপালে চিন্তার রেখাগুলো বেশ গভীর। ভদ্রলোকের পরনে একটি ইস্ত্রি করা ধুতি এবং আদ্যির পাঞ্জাবি। পাঞ্জাবির হাতাগুলো কবজি পর্যন্ত বোতাম দেওয়া, কিন্তু বাম হাতের হাতাটা সামান্য কুঁচকে আছে। তার চোখে পুরু লেন্সের চশমা, যার আড়ালে থাকা চোখ দুটো যেন সারাক্ষণ কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। তার চলন বলন রুচি মার্জিত, যা একজন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির পরিচয় দেয়। ব্যোমকেশ স্মিত হেসে বলল, আসুন হিমাদ্রি বাবু, বসুন। পুঁটিরামের উদ্দেশ্যে ব্যোমকেশ উচ্চৈঃস্বরে বলল, পুটিরাম, এক কাপ চা দিও। হিমাদ্রিবাবু ধপ করে সোফায় বসে পড়লেন। তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম। রুমাল দিয়ে কপাল মুছে তিনি বললেন, না ব্যোমকেশ বাবু, চা খাওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। আমি এক ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি নীলরতন সেনের ভাইপো। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসল। নীলরতন সেন মানে সেই ভূতত্ত্ববিদ যিনি তিব্বত অভিযান গিয়েছিলেন? হিমাদ্রিবাবু অবাক হলেন। আপনি তাকে চেনেন? ব্যোমকেশ বলল, ব্যক্তিগতভাবে না, তবে বছর 10 আগে ওনার একটা গবেষণাপত্র পড়েছিলাম। তা কি হয়েছে ওনার? হিমাদ্রিবাবু কাঁপানো গলায় বললেন, কাকা গত পরশু বিকেল থেকে নিখোঁজ। তিনি রোজ বিকেলে বালিগঞ্জ পার্কের দিকে হাঁটতে যেতেন। ঠিক 5টায় বেরোতেন, 6:30টায় ফিরতেন। কিন্তু পরশু বিকেল থেকে আর ফেরেননি। পুলিশে গিয়েছিলাম, তারা ডায়েরি নিয়েছে ঠিকই, কিন্তু গুরুত্ব দিচ্ছে না। বলছে বৃদ্ধ মানুষ, হয়তো মেমোরি লস হয়েছে বা কারো সঙ্গে কোথাও গিয়েছেন। কিন্তু আমি জানি কাকা খুব গোছানো মানুষ ছিলেন, তার স্মৃতিশক্তি প্রখর ছিল। ব্যোমকেশ এক দৃষ্টিতে হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল, নিখোঁজ হওয়ার আগে তার আচরণ কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? কোনো বিশেষ ঘটনা বা কিছু? হিমাদ্রিবাবু একটু ইতস্তত করে বললেন, ঘটনা একটা ঘটেছে ব্যোমকেশবাবু। নিখোঁজ হওয়ার ঠিক 2 দিন আগে তিনি আমাকে ডেকে বলেছিলেন যে তার পৈতৃক বসতবাড়ি এবং ব্যাংকের সমস্ত জমানো টাকা তিনি ওই নির্বাণ আশ্রমকে উইল করে দিয়েছেন। অথচ আমি তার একমাত্র আত্মীয়। এই সিদ্ধান্ত তিনি কেন নিলেন
কেন আমাকে বঞ্চিত করলেন আমি কিছুই বুঝতে পারছি না। কাকা তো কোনোদিন ধর্মের দিকে ঝোঁকেননি। ব্যোমকেশ পাইপটা বের করে তাতে তামাক ভরতে ভরতে বলল, হুম, তা সম্পত্তির পরিমাণ কত হতে পারে? কম করে 10-12 লক্ষ টাকা তো বটে। এছাড়া বালিগঞ্জের ওই পুরনো অট্টালিকাটার বাজার মূল্যও অনেক। হিমাদ্রিবাবু থামলেন, তারপর রুমাল দিয়ে আবার কপালের ঘাম মুছে শুকনো গলায় বললেন, আমি কি আপনার সাহায্য আশা করতে পারি ব্যোমকেশবাবু? টাকার অভাব হবে না ব্যোমকেশবাবু। কাকা আমাকে কিছু টাকা আলাদা দিয়ে গিয়েছিলেন আমার পড়াশোনার জন্য, আর সেখান থেকেই আমি আপনাকে পারিশ্রমিক মিটিয়ে দেব। ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বলল, পারিশ্রমিকের কথা পরে হবে হিমাদ্রিবাবু, আগে দেখতে হবে কেসটার মধ্যে সত্যি কোনো রহস্য আছে কিনা, নাকি এটা সির্ফ একটা বৃদ্ধ বয়সের খেয়াল। আপনি কি ওর ঘর থেকে কোনো অদ্ভুত কিছু পেয়েছেন? হিমাদ্রিবাবু পকেট থেকে একটি ছোট খাম বের করলেন। হ্যাঁ, ওর ড্রয়ারে এই অর্ধেক পড়া কাগজটা আর একটা ছেঁড়া ম্যাপের টুকরো পেয়েছি। ওটা নিয়ে আসতেই পুলিশ আমায় সন্দেহ করতে শুরু করলো, তাই আপনাকে দেখাচ্ছি। ব্যোমকেশ ম্যাপের টুকরোটা আর কাগজটা নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কাগজটায় আধপোড়া অক্ষরে লেখা আছে, বালি গহ্বর নীলকান্ত সাবধান। ব্যোমকেশ ম্যাপটার দিকে তাকিয়ে হঠাৎ আমার দিকে ফিরে বলল, ভাইয়া, মনে আছে 1930 সালের সেই মানচিত্রটা, যেখানে কলকাতার আদি গঙ্গা লুপ্ত পথের নকশা ছিল? একবার সেটা আলমারি থেকে বের করে দেখি। আমি ম্যাপটা নিয়ে আসতেই ব্যোমকেশ দুটো কাগজ পাশাপাশি রাখল। তারপর হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, আপনার কাকা ইদানিং বাড়িতে কোনো মিস্ত্রি ডেকেছিলেন বা বাগানে কোনো কাজ করিয়েছেন? হিমাদ্রিবাবু থতমত খেয়ে বললেন, হ্যাঁ, 3-7 আগে দুজন লোক এসেছিল, বলেছিল পাইপলাইনের সমস্যা। কাকা ওদের নিয়ে বাগানের পেছনের দিকে অনেকক্ষণ ছিলেন। ব্যোমকেশ উঠে দাঁড়ালো না, বরং আরো আরাম করে বসল। সে মুচকি হেসে বলল, রহস্যের গন্ধটা কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি হিমাদ্রিবাবু। আপনি আজ যান, কাল সকালে আমি আপনার বালিগঞ্জের বাড়িতে আসব। তবে তার আগে আমাকে এই নির্বাণ আশ্রম সম্পর্কে কিছু খোঁজ খবর নিতে হবে। তদন্তের আগে আমি অন্ধের মতো হাত ছাড়াতে ভালোবাসি না। কিছু যুক্তিযুক্ত বিষয় আমার জানা দরকার। হিমাদ্রিবাবু যেন কিছুটা আশ্বস্ত হলেন। তিনি বিদায় নেওয়ার পর ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে রইল। আমি বললাম, কি মনে হচ্ছে ব্যোমকেশ? তুমি কি ভাবছো, এই নির্বাণ আশ্রম কি সত্যিই সম্পত্তি হাতানোর জন্য বৃদ্ধকে সরিয়ে দিয়েছে? মানে তুমি দুটো বিষয়কে কি একই সাথে যোগ করতে চাইছো? ব্যোমকেশ ধীর গলায় বলল, পৃথিবীতে মহৎ কাজের আড়ালে সবচেয়ে বেশি অপরাধ লোকানো থাকে। তবে আমার খটকা অন্য জায়গায়। নীলরতন বাবুর মতো তুখর ভূতত্ত্ববিদ কেন হুট করে আশ্রমকে সম্পত্তি দেবেন? আর ওই নীলকান্ত শব্দটা কি কোনো পাথরের নাম নাকি কোনো ব্যক্তির? কাল সকালে বালিগঞ্জে গেলেই বোঝা যাবে জল কত দূর গড়িয়েছে। আমি দেখলাম ব্যোমকেশের চোখে সেই পরিচিত শিকারী চাউনি ফুটে উঠেছে। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল, যেটা জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা তুমি কি করে আন্দাজ করলে যে নীলরতন বাবুর বাড়িতে কোনো পাইপ লাইনের কাজ হতে পারে? ব্যোমকেশ খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খুব সহজ ব্যাপার। হিমাদ্রিবাবুর কাকা পেশায় একজন ভূতত্ত্ববিদ, এবং সেই আধপড়া কাগজে গহ্বর শব্দটি দেখে কিছুটা অনুমান হয় যে একজন মাটির বিশেষজ্ঞ যখন নিখোঁজ হন এবং তার ঘরে মাটির নিচের নকশা পাওয়া যায়, তখন মাটির সাথে কোনো না কোনো রহস্য অবশ্যই জড়িয়ে আছে। তাই কিছুটা অনুমানের ভিত্তিতে জিজ্ঞেস করলাম, আর সেই সন্দেহটা সত্যি প্রমাণিত হলো। পরদিন সকালে আকাশ পরিষ্কার, বৃষ্টির রেশ কেটে গিয়ে এক রোদেলা সকালের সূচনা হয়েছে। আমি আর ব্যোমকেশ সকালের জল খাবার শেষ করে তৈরি হচ্ছি। এমন সময় আলমারি থেকে তার সেই বিশেষ আতস কাঁচটা পকেটে পুরল ব্যোমকেশ।
আমি হেসে বললাম, ব্যোমকেশ, কাল রাতে তুমি নির্বাণ আশ্রম নিয়ে কিছু একটা ভাবছিলে, আজ কি ওখানেই হানা দেবে নাকি? ব্যোমকেশ পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে শান্ত গলায় বলল, হিমাদ্রিবাবু যখন বললেন যে তার কাকা স্রেফ দুদিনের মাথায় সব সম্পত্তি তার অখ্যাত আশ্রমকে দিয়ে দিলেন, তখনই খটকাটা লেগেছে। নীলরতনবাবুর মতো একজন যুক্তিবাদী বৈজ্ঞানিক কি হুট করে মোক্ষ লাভের আশায় সব দান করে দেবেন? নিশ্চয়ই আশ্রমের কেউ তার উপর প্রভাব বিস্তার করেছিল। তবে সেখানে যাওয়ার আগে অকুস্থলটা দেখা একবার দরকার। আমরা ট্যাক্সি করে বালিগঞ্জ প্লেসের সেই বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা বিশাল, কিন্তু অযত্নে জরাজীর্ণ। নোনা ধরা দেওয়াল আর বড় বড় আগাছা বলে দিচ্ছে যে একসময় এখানে জৌলুস থাকলেও এখন তা ফিকে হয়ে গেছে। হিমাদ্রিবাবু গেটেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর মুখ কালকে চেয়েও বেশি শুকনো। ভেতরে ঢোকার সময় ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে গেল। সামনের লনে একটা জায়গায় মাটি আলগা হয়ে গেছে। ব্যোমকেশ নিচু হয়ে মাটির উপর হাত রাখল। তারপর হিমাদ্রিবাবুকে জিজ্ঞেস করলো, হিমাদ্রিবাবু, আপনি কাল বলেছিলেন না যে পাইপ লাইনের জন্য মিস্ত্রি এসেছিল? তারা কি এই জায়গাটা খুঁড়েছিল? হিমাদ্রিবাবু মাথা নাড়লেন। না ব্যোমকেশবাবু, ওরা তো পেছনের বাগানে কাজ করছিল। এটা বোধহয় আজ সকালেই কেউ খুঁড়েছে, আমি তো খেয়ালই করিনি। ব্যোমকেশ কিছু না বলে ভেতরে প্রবেশ করল। তবে আমার মনের মধ্যে প্রশ্নটা রয়েই গেল, বাড়ির সামনে ঢুকতেই এত বড় ওলট পালট হয়েছে, অথচ হিমাদ্রিবাবু জানেন না। এটাও হতে পারে। তাহলে কি তিনি সারাদিনে একবারও ঘর থেকে বের হননি? যা হোক, আমি আর কিছু জিজ্ঞেস না করে ব্যোমকেশের পিছু নিলাম। নীলরতন বাবুর পড়ার ঘরটি দোতলায়। ঘরটি বই আর পাথরের নমুনায় ঠাসা। ঘরের চারপাশটা খুব খুঁটিয়ে দেখতে লাগলো ব্যোমকেশ। টেবিলের ওপরে একটা ডায়েরি খোলাই ছিল, যার শেষ পাতাটা ছিল ছেঁড়া। ব্যোমকেশ ডায়েরিটা হাতে নিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, আপনার কাকার কি কোনো বিশেষ শখ ছিল, মানে বিভিন্ন পাথর সংগ্রহের বাইরেও? হিমাদ্রিবাবু কিছুক্ষণ ভেবে বললেন, কাকা পুরনো দিনের মুদ্রা বা কয়েন জমাতে ভালোবাসতেন। ওর একটা ছোট সিন্ধুক আছে ওই কোণে, কিন্তু চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ সিন্দুকটার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ মজবুত পেটা লোহার সিন্দুক। সে সেদিক না তাকিয়ে বরং টেবিলের উপর রাখা একটা অ্যাশট্রের দিকে আঙুল নির্দেশ করলো। তাতে সিগার বা সিগারেটের টুকরো নেই, কিন্তু একদলা ভিজে মাটি পড়ে আছে। ব্যোমকেশ মাটিটা তুলে নিয়ে টিপে দেখলো আর নাকের কাছে নিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করতে লাগলো। তারপর আমায় ডেকে বলল, তুমি একটু দেখো তো এই মাটিতে কিসের গন্ধ পাচ্ছ? আমি নাকের কাছে নিতেই একটা কটু গন্ধ পেলাম। বললাম, "হুম, কেমন একটা পচা গন্ধ, যেন অনেক দিনের জমা জল বা নর্দমার মাটি।" ছ্যা। ব্যোমকেশ মাথা নাড়ালো। না, এটা নর্দমার মাটি নয়, এটা পিট কয়লার খনির মাটির মতো গন্ধ। কিন্তু কলকাতায় পিট কয়লা আসবে কোত্থেকে? হিমাদ্রিবাবু বাধা দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমার কিন্তু অন্য একটা ভয় হচ্ছে। কাল রাতে আমি যখন পাশের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হচ্ছিল কে যেন বাগানে কোদাল চালাচ্ছে। আমি জানলা দিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু অন্ধকারে কিচ্ছু বোঝা যায়নি। ব্যোমকেশের চোখ দুটো চকচক করে উঠল। সে জানলার কাছে গিয়ে বাগানের দিকে তাকালো। তারপর ধীর গলায় বলল, হিমাদ্রিবাবু, আমার মনে হচ্ছে আপনার কাকা নিখোঁজ হননি। তাকে এই বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে, অথবা তিনি তার ব্যোমকেশের কথা শুনে আমি এবং হিমাদ্রিবাবু ভীষণ অবাক হলাম। তিনি বললেন, তার মানে কি বলতে চাইছেন ব্যোমকেশবাবু? কাকাবাবু নিখোঁজ হননি? নিখোঁজ হয়েছেন বটে, তবে স্বেচ্ছায় নয়। আপনি বলছেন বাগানে কোদাল চালানো শব্দ হয়েছে, সেটাও আবার রাত্রে। আপনি কি বাগানের দিকটায় দেখতে গিয়েছিলেন? ব্যোমকেশের গলায় একটা গাম্ভীর্য ভাব লক্ষ্য করলাম আমি। তবে ওর কথা শোনা মাত্র হিমাদ্রিবাবু খুবই নিচু গলায় বললেন,
না ব্যোমকেশবাবু, আসলে বুঝতেই পারছেন, একা মানুষ, ঘরে বাইরে বিভিন্নভাবে ব্যস্ত থাকে, তার মধ্যে কাকাবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দুশ্চিন্তায় আর সেদিকটায় যাওয়া হয়নি। ব্যোমকেশ জানলার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর গম্ভীর গলায় বলল, যা হোক যা হোক, আপনি কি এই বাড়িতে যারা কাজকর্ম করেন তাদের সাথে আমাদের একবার দেখা করে দিতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই ব্যোমকেশবাবু। ও হরিপদ আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। হরিপদ এই বাড়ির পুরনো ভৃত্য, বয়স হয়েছে, চোখেও ভালো দেখেন না। ব্যোমকেশ তাকে আলাদা করে ডেকে নিয়ে গেল বারান্দায়। আমি দূর থেকে দেখছিলাম ব্যোমকেশ অত্যন্ত ধীর স্থিরভাবে তার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর ব্যোমকেশ ফিরে এলো, তার মুখে একটা রহস্যময় হাসি। সে আমাকে ইশারায় কাছে ডেকে চুপি চুপি বলল, হরিপদ একটা আশ্চর্য কথা বলল, বুঝলে? নিখোঁজ হওয়ার দিন দুপুরে নীলরতন বাবু নাকি খুব আনন্দিত ছিলেন। তিনি হরিপদকে বলেছিলেন, হরিপদ, দীর্ঘ 20 বছরের সাধনা আজ সফল হতে চলেছে। নীলকান্তকে আমি খুঁজে পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, নীলকান্ত? কালকের সেই আধা পোড়া কাগজের মধ্যেও তো এই নামটাই ছিল। ওটা কি কোনো মানুষের নাম? ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, সেটাই তো খুঁজে বার করতে হবে। তবে হিমাদ্রি বাবুকে এখন এই কথাটা বলা যাবে না। ওর কাকার পড়ার ঘরের মেঝেটা একটু ভালো করে লক্ষ্য করেছো? কার্পেটের নিচ থেকে একটা সরু তারের মতো বেরিয়ে আছে। ওটা কোনো ইলেকট্রিক লাইন নয় বন্ধু, ওটা হলো মাইক্রোফোন বা আড়ি পাতার যন্ত্রের তার। তার মানে নীলরতন বাবুর ওপর নজর রাখা হচ্ছিল। নীলরতন বাবুর সমস্ত গতিবিধি লক্ষ্য রাখার জন্য যখন এত বড় ষড়যন্ত্র হতে পারে, তাহলে ওনার নিখোঁজ হওয়ার পেছনের কারণটা সাধারণ নয়। কিছু তো একটা জটিলতা আছেই, কিন্তু সেটা কি? হঠাৎ নিচ থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। আমরা তিনজনেই চমকে উঠলাম। চিৎকারটা বাগানের দিক থেকে এসেছে। চিৎকার শুনে আমরা তৎক্ষণাৎ দৌড়ে নিচে গেলাম। দেখলাম বাগানের সেই পেছনের দিকের গর্তটার কাছে হরিপদ থরথর করে কাঁপছে। গর্তের ভিতর থেকে একটা মানুষের হাত বেরিয়ে আছে, আর তার আঙুলে একটা বড় নীল রঙের পাথরের আংটি চকচক করছে। ব্যোমকেশ দ্রুত গর্তের কাছে গিয়ে উবু হয়ে বসল। সে হাতটা পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি একটা কাজ করুন, পুলিশকে খবর দিন। মনে হচ্ছে এটা নীলরতন বাবুরই মৃতদেহ। উনি সম্ভবত খুন হয়েছেন। আমি শিউরে উঠলাম। খুন? নীলরতন বাবু খুন হয়েছেন? এই কথা শোনা মাত্রই হিমাদ্রি বাবু ডুকরে কেঁদে উঠলেন। কান্না জড়ানো গলায় বলতে লাগলেন, হায় ভগবান, কাকাবাবুর এমন অবস্থা কে করলো? এমন দিনও আমাকে দেখতে হলো। কাকাবাবু কত যন্ত্রণায় মারা গেছেন তাহলে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ম্লান মুখে বলল, খুন তো বটেই, তবে মর্মান্তিক বিষয়টা কি জানো? নীলরতন বাবুকে সম্ভবত জ্যান্ত অবস্থাতে মাটি চাপা দেওয়া হয়েছে, আর তাই তিনি বাঁচার চেষ্টা করেছিলেন, যার ফলে গর্ত থেকে হাতটা বেরিয়ে আছে। একটা জিনিস খেয়াল করেছো? নীলরতন বাবুর আঙুলে একটা আংটি দেখা যাচ্ছে। আংটিটা অতি সস্তার কাঁচের, কিন্তু এত সম্পত্তি থাকতেও এটা উনি পড়ে আছেন কেন? ঠিক সেই মুহূর্তে গেটের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। পুলিশের গাড়ি নয়, এটা কোনো আশ্রমের গাড়ি। গাড়ির গায়ে বড় করে লেখা নির্বাণ আশ্রম। গাড়ি থেকে নামলেন গেরুয়া বসনধারী এক সৌম্য দর্শন ব্যক্তি। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তাকে দেখে অপরাধিত দূরস্থান অতি বড় নাস্তিকও হয়তো শ্রদ্ধায় মাথা নত করবেন। দীর্ঘাকৃতি, কাঁচা পাকা দাড়ি, পরনে পরিষ্কার গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা। তার চলন বলন অত্যন্ত ধীর এবং স্থির। ব্যোমকেশ বিড়বিড় করে বলল, শিকারী নিজেই জালে এসে ধরা দিল, নাকি জালটা আরো বড়, কে জানে। রহস্য এখন বালিগঞ্জের বালিতে চাপা নেই। আমার তো মনে হচ্ছে রক্তের লাল রঙে ভিজে উঠেছে বালিগঞ্জের বালিচর।
সেই গেরুয়াধারী সোজা ব্যোমকেশের সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু মোলায়েম। শান্তি হোক। আমি এই নির্বাণ আশ্রমের সেবক শ্রী শ্রী স্বামী পরমানন্দ মহারাজ। নীলরতন বাবু আমাদের আশ্রমে যে সংকল্প করেছিলেন, আজ তার কিছু আইনি কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? কি হয়েছে? ব্যোমকেশ পরমানন্দজির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর অতি শান্ত গলায় বলল, শান্তি এই মুহূর্তে বিঘ্নিত হয়েছে মহারাজ। নীলরতন বাবু আর জীবিত নেই। বাগানের গর্তে তার মরদেহ পাওয়া গেছে। যদিও এখনো গর্ত থেকে মৃতদেহটি বার করা হয়নি, তবে দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং এই মুহূর্তে একটি মৃতদেহ বাগানে নজরে এসেছে। পরীক্ষা করলেই বাকিটা বোঝা যাবে। পরমানন্দজি কথাটা শোনা মাত্রই তৎক্ষণাৎ চোখ বুজে বিড়বিড় করে বললেন, ওম শান্তি। আত্মা নশ্বর নয়, দেহটাই শুধু শেষ হলো। তবে এমন অকাল মৃত্যু কেন? ব্যোমকেশ উত্তর দিল না। ততক্ষণে থানা থেকে পুলিশ এসে পৌঁছেছে। ইন্সপেক্টর অবনীবাবু ব্যোমকেশের পরিচিত। তিনি এসে বাগানের গর্ত থেকে মৃতদেহ তোলার ব্যবস্থা করলেন। মাটি সরিয়ে মৃতদেহটা বাগানে মাঠের মধ্যে রাখা হলো। মরদেহের দিকে তাকিয়ে অফিসার অবনীবাবু গম্ভীর হয়ে বললেন, আরে ব্যোমকেশ বাবু, আপনি এখানে? তার মানে তো এই কেসটা আর সোজা নেই। তার শুরু থেকেই যখন আছেন, তাহলে কি বুঝছেন? ব্যোমকেশ সিগারটা ধরিয়ে বলল, এখনই কিছু বলা কঠিন অবনীবাবু, তবে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার সময় খুব সাবধানে তুলবেন। গলার চারপাশের দাগগুলো আর হাতের সেই নীল কাঁচের আংটিটা যেন অক্ষত থাকে। ওটাই হয়তো এই সম্পূর্ণ ঘটনার মূল সূত্র। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ব্যোমকেশ ফিরে এলো হিমাদ্রিবাবুর কাছে। হিমাদ্রিবাবু তখন বারান্দার কোণে স্তম্ভিত হয়ে বসে আছেন। ব্যোমকেশ তাঁর কাঁধে হাত দিয়ে বলল, হিমাদ্রিবাবু, শোকের সময় এখন নয়। আপনার কাকার খুনি আপনার চেনা পরিবেশের মধ্যেই আছে। সেই অপরাধীকে তো খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, এই পরমানন্দজি মানে আগে কি কখনো এই বাড়িতে এসেছেন? মানে কখনো কি আপনার কাকার সাথে এই আশ্রমের কাউকে দেখেছেন এই বাড়িতে? হিমাদ্রিবাবু মাথা নাড়লেন। আমি ওনাকে এই প্রথম দেখছি। তবে কাকা গত 1 মাস ধরে ওনার আশ্রমের একটা পত্রিকা নিয়মিত পড়তেন। সেখানে প্রাচীন ভারতের গুপ্ত সম্পদ নিয়ে অনেক লেখা থাকতো। এইটুকুই তো জানি, কারণ কাকাবাবু মাঝে মধ্যেই প্রাচীন ভারতের এই শহরের বা গ্রামের বিভিন্ন সব গোপন পুরনো তথ্যের কথা বলতেন। আমি অনেকটা ইতিহাস বই পড়ার মতো করেই ওর সমস্ত কথা শুনতাম। তেমন বিশেষ কিছু মনে রাখার চেষ্টা করতাম না। আসলে যতদূর শুনেছি, এই আশ্রম থেকে যে পত্রিকাটা প্রকাশিত হতো তাতে বেশিরভাগই বিভিন্ন সব গুপ্তধন, মূল্যবান জিনিসপত্র আর মুদ্রা এইসব নিয়ে লেখা থাকতো। হিমাদ্রিবাবুর কথাগুলো শুনে ব্যোমকেশের ভুরু কুঁচকে গেল। ওর মনের মধ্যে নিশ্চয়ই কোনো প্রশ্ন উঁকি দিচ্ছিল। তাই সে পরমানন্দজির দিকে ফিরে ডাকল, মহারাজ, আপনার আশ্রমের মূল লক্ষ্য তো আধ্যাত্মিকতা, কিন্তু সেখানে ভূতত্ত্ব বা গুপ্ত সম্পদ নিয়ে চর্চা হয় কেন? পরমানন্দজি মৃদু হেসে বললেন, বৎস ব্যোমকেশ, জ্ঞান যেখানেই থাক, তা আহরণ করা দোষের নয়। নীলরতন বাবু আমাদের বন্ধু ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রাচীন ভারতের অনেক গোপন তথ্য মাটির নিচে চাপা পড়ে আছে, যা সাধারণের জানা দরকার। তিনি সেসব বিষয়ে তথ্য জোগাড় করতেন আর আমরা সেটা পত্রিকায় প্রকাশ করতাম। সত্যি মাঝে মাঝে ভাবলে অবাক লাগে, আমাদের ভারতবর্ষ ধন সম্পদ ও ঐতিহ্যে কতখানি সমৃদ্ধ ছিল। ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা মহারাজ, আপনি কি নীলকান্ত শব্দটির অর্থ জানেন? এই প্রশ্নে
পরমানন্দজির সৌম্য মুখে প্রথমবার একটা অস্বস্তির রেখা ফুটে উঠল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, নীলকান্ত নীলকান্ত হলো কৃষ্ণের আরেক নাম। আবার এটি একটি মূল্যবান রত্নও বটে। কেন বলুন তো? ব্যোমকেশ পকেট থেকে সে আধ পোড়া কাগজের টুকরোটা বের করে দেখালো। আপনার শিষ্যের ড্রয়ারে এটি পাওয়া গেছে, তাতে একটা সাবধান বাণীও লেখা ছিল। পরমানন্দজি কাগজটি দেখে খানিকটা অগ্রাহ্যের সাথেই বললেন, এটা হয়তো কোনো পুরনো পুঁথির অংশ হবে। অবশ্য আমি এ বিষয়ে কিছু জানি না। আজ আসি ব্যোমকেশ বাবু। নীলরতন বাবুর আত্মার শান্তির জন্য আশ্রমে প্রার্থনা করব। অসমাপ্ত কাজটা পরে সমাপ্ত করার ব্যবস্থা করতে হবে। তবে যতক্ষণ না নীলরতন বাবুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কথাগুলো বলেই তিনি ধীর পায়ে গাড়িতে উঠে বসলেন। গাড়িটা চলে যাবার পর ব্যোমকেশ আমাকে বলল, তুমি খেয়াল করেছো, লোকটা একবারও লাশটা দেখার আগ্রহ দেখালো না। পরম শিষ্য, যিনি নাকি সমস্ত সম্পত্তি তাদের আশ্রমে দান করেছেন, সেই মানুষটা মারা গেছেন শুনেও তার বিকারহীনতা কি একটু বেশি অস্বাভাবিক নয়? আমি বললাম, হয়তো সন্ন্যাসী মানুষ তাই। কিন্তু ব্যোমকেশ, সেই নীল কাচের আংটিটার রহস্য কি? তুমি কি আংটিটা নিয়ে কোনো সন্দেহ করছো? ব্যোমকেশ আমার প্রশ্নের কোনো জবাব দিল না। বুঝতে পারলাম সে গভীর কিছু চিন্তা করছে। ভাবতে ভাবতেই নীলরতন বাবুর পড়ার ঘরে আবার ঢুকলো ব্যোমকেশ। ঘরের কোণে রাখা সিন্দুকটা আবার পরীক্ষা করতে লাগলো। তারপর হঠাৎ হাঁটু গেড়ে বসে কার্পেটের তলা থেকে সেই সরু তারটা বের করে আনলো। তারটা দেওয়ালের ভিতর দিয়ে অন্য কোনো ঘরে চলে গেছে। ব্যোমকেশ তারটা অনুসরণ করে পাশের ঘরে গেল। ঘরটা নীলরতন বাবুর ল্যাবরেটরির মতো। সেখানে রাখা আছে বড় বড় জার, রাসায়নিক পদার্থ এবং মাটির নমুনা। একটা টেবিলের ওপর রাখা ছিল একটি মাইক্রোফোন রিসিভার। ব্যোমকেশ রিসিভারটা হাতে নিয়ে দেখলো সেটি চালু আছে। তার মানে ব্যোমকেশ ধীর গলায় বলল, নীলরতন বাবু যখন তার পড়ার ঘরে বসে কারোর সাথে কথা বলতেন বা নিজের মনে বিড়বিড় করতেন, তখন এই ঘরে বসে কেউ তার রেকর্ড করতো বা শুনতো। হিমাদ্রি বাবু, আপনি কি এই ঘরে আসতেন? হিমাদ্রিবাবু দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, না ব্যোমকেশবাবু, আমি এদিকে আসতাম না, কারণ কাকা ল্যাবরেটরিতে কাউকে পছন্দ করতেন না। ব্যোমকেশ ল্যাবরেটরির একটা ড্রয়ার খুলে একটা ছোট খাতা বের করল। তাতে নীলরতন বাবুর হাতের লেখা কিছু হিসেব আছে। ব্যোমকেশ পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে গেল। সেখানে একটা তারিখের নিচে লেখা আছে, আজকের মাটির নমুনায় তেজস্ক্রিয়তার লক্ষণ স্পষ্ট। তবে কি বালিগঞ্জ প্লেসের নিচে কোনো প্রাচীন সুড়ঙ্গ আছে? নীলকান্ত কি সেখানেই লুকানো? তাহলে কি নীলকান্ত কোনো মূল্যবান পাথরের নাম? আমি অবাক হয়ে বললাম, সুড়ঙ্গ? কলকাতায় সুড়ঙ্গ আসবে কোত্থেকে? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। বালিগঞ্জের ইতিহাস মনে আছে তো? বালি ঢিবি। 18 শতকের যুদ্ধের সময় অনেকে মাটির নিচে ধনসম্পদ লুকিয়ে রাখত। কিন্তু নীলরতন বাবু তেজস্ক্রিয়তার কথা কেন লিখেছেন? রত্ন কি কখনো তেজস্ক্রিয় হয়? এমন সময় নিচ থেকে ইন্সপেক্টর অবনীবাবুর কনস্টেবল এসে খবর দিল, ব্যোমকেশ বাবু, এই বাগানের অপর প্রান্তে কিন্তু আরেকটা গর্ত পাওয়া গেছে। সেখানেও রক্তের ছাপ রয়েছে, কিন্তু কোনো মৃতদেহ নেই। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ দ্রুত নিচে নামল। আমিও আর দাঁড়ালাম না। বাগানে গিয়ে দেখলাম পাঁচিলের পাশে একটা ঝোপের আড়ালে মাটি লাল হয়ে আছে। সেখানে রক্তের যে পরিমাণ, তাতে স্পষ্ট যে সেখানে কোনো একজন মানুষের বেশ ভালো রকম জখম হওয়ার কথা। তবে তাতে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ব্যোমকেশ মাটির উপর ঝুঁকে পড়ে কিছু একটা কুড়িয়ে নিল। দেখলাম একটা পিতলের বোতাম, আর তাতে খোদাই করা আছে নির্বাণ। ব্যোমকেশ বোতামটা পকেটে রেখে বলল, আমি যদি খুব ভুল না করি তবে খুন একটা নয়, দুটো হয়েছে। নীলরতন বাবু হলেন 1 নম্বর, আর রক্তের মালিক সম্ভবত দ্বিতীয় শিকার। কিন্তু তার দেহটা কোথায় গেল?
আমি শিউরে উঠলাম। তার মানে খুনি এখনো নিশ্চয়ই এই এলাকাতেই আছে। ব্যোমকেশ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খনি শুধু এই এলাকার নয় বন্ধু, আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। আজকে রাতে আমাদের একবার চুপি চুপি নির্বাহ আশ্রমে যেতে হবে, তবে ট্যাক্সিতে নয়, পায়ে হেঁটে। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা খসখস আওয়াজ হলো। আমরা সেদিকে তাকাতেই দেখলাম এক জোড়া আতঙ্কিত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। নীলরতন বাবুর পুরনো চাকর হরিপদ। তার গায়ের জামায় লেগে আছে টাটকা রক্তের দাগ। ব্যোমকেশ ধীর পায়ে হরিপদর দিকে এগিয়ে যেতেই হরিপদ কিছু বলতে গিয়েও পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল তৎক্ষণাৎ। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বলল, জল নিয়ে এসো তাড়াতাড়ি, রহস্যের জট মনে হচ্ছে একে একে খুলতে শুরু করেছে। হরিপদকে ধরাধরি করে বারান্দায় আরাম কেদারায় শুইয়ে দেওয়া হলো। তার জরাজীর্ণ শরীরটা আতঙ্কে থরথর করে কাঁপছে। ব্যোমকেশ অবনীবাবুকে ইশারা করলেও পুলিশদের বাগানের গেটের মোতায়েন রাখতে। তারপর সে আবার সেই গর্তটার কাছে গিয়ে দাঁড়ালো যেখানে নীলরতন বাবুর দেহটি পড়েছিল। পুলিশের ডোমেরা দেহটি তুলতেই আমি শিউরে উঠলাম। ৭৫ বছরের বৃদ্ধের দেহটা যেন কোনো এক দানবীয় চাপে দুমড়ে মুচড়ে গেছে। তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করেছে, চোখ দুটো আধ খোলা, যেন মৃত্যুর শেষ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা কোনো মানুষের দেখার কথা নয়। নীলরতন বাবুর ধবধবে সাদা পাঞ্জাবিটা কর্দমাক্ত, কিন্তু তাতে এক ফোঁটা রক্ত নেই। অথচ তাঁর গলায় যে কালছেটে দাগ রয়েছে তা কোনো দড়ি বা হাতের নয়, হতে পারে তা কোনো যান্ত্রিক চাপের চিহ্ন। ব্যোমকেশ উবু হয়ে বসে নীলরতন বাবুর আঙুলের সেই নীল কাঁচের আংটিটা খুলে নিল। তারপর অত্যন্ত নিবিষ্ট মনে তার নখের কোণগুলো পরীক্ষা করতে লাগলো। দেখলাম নীলরতন বাবুর নখের ভেতরে কালচে কাদার স্তর জমে আছে। আমি রুদ্ধশ্বাসে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, তুমি কেন বলেছিলে যে তুমি জানো দুটো খুন হবে? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করে হাত মুছল। শান্ত গলায় বলল, তুমি কি খেয়াল করেছো নীলরতন বাবুর পাঞ্জাবিতে সাদা থাকলেও কোনো ছিঁড়ে যাওয়ার চিহ্ন নেই? অথচ তার শরীরের হাড়গুলো যেভাবে ভেঙেছে তাতে মনে হয় তিনি কারোর সাথে কোনোভাবে ধস্তাধস্তি করেছিলেন। আর দ্বিতীয় খুনের কথা আমি বলেছিলাম দুটো কারণে। ব্যোমকেশ মাটির দিকে আঙুল নির্দেশ করে বলল, এক, এই গর্তের কাদা, আর ওই পাঁচিলের পাশের রক্তের দাগ। দুটোর রং আলাদা। পাঁচিলের ধারের রক্তটা তাজা আর উজ্জ্বল লাল, যার মানে সেখানে শরীরের কোনো অংশে বেশ ভালো রকম জখম হয়েছে বা রক্তাক্ত হয়েছে। কিন্তু খেয়াল করে দেখো, নীলরতন বাবুর দেহে কোনো ক্ষতর চিহ্ন নেই। তিনি মারা গেছেন শ্বাসরোধ হয়ে, তার মানে অপরাধী এক নয়, অথবা শিকার এক নয়। সে একটু থেমে আবার বলল, আর দুই, ওই আতপোড়া চিঠিতে লেখা ছিল সাবধান। নীলরতনবাবু একা কাজ করছিলেন না, তার সাথে নিশ্চয়ই এমন কেউ ছিল যে তাকে সাহায্য করছিল। সম্ভবত তার কোনো বিশ্বস্ত সহকারী বা গোপন কেউ। অপরাধী যখন নীলরতনবাবুকে শেষ করেছে, সে নিশ্চয়ই সেই সাক্ষীকেও জ্যান্ত ছেড়ে দেয়নি। আর ওই পিতলের বোতামটা যাতে নির্বাণ লেখাটা, ওটা নীলরতনবাবুর গায়ের নয়, ওটা নিশ্চিতভাবেই দ্বিতীয় ব্যক্তির, যে অপরাধীর সাথে লড়াই করার চেষ্টা করেছিল। এবার হতে পারে দ্বিতীয় ব্যক্তি খুন হয়েছে, কিংবা যে অপরাধী সে জখম হয়েছে। তবে অনুমান করছি কিছু একটা। হিমাদ্রিবাবু পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি ফ্যাকাশে মুখে বললেন, কাকার সাথে কোনো সহকারী ছিল বলে তো আমি জানি না। ব্যোমকেশ তাঁর দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। হিমাদ্রিবাবু, আপনার কাকা কি ইদানিং রাত জেগে বাগানে কাজ করতেন নাকি? হিমাদ্রিবাবু আমতা আমতা করে বললেন, মাঝে মধ্যে দেখতাম লণ্ঠন নিয়ে বাগানে ঘুরছেন। ভেবেছিলাম গাছগাছালির তদারকি করছেন হয়তো। আর তাছাড়া তিনি ভূতত্ত্ববিদ, কখন কি মাথায় চাপে সব কথা তো আর আমাকে বলতেন না। ব্যোমকেশ মুচকি হাসল। গাছগাছালি নয় হিমাদ্রিবাবু, তিনি সুড়ঙ্গ খুঁজছিলেন, আর সে সুড়ঙ্গের হদিশ পেয়েছিলেন বলেই তাকে মরতে হলো। ইতিমধ্যে হরিপদর জ্ঞান ফিরেছে। সে চোখ মেলতেই ব্যোমকেশ তার সামনে গিয়ে বসল। ব্যোমকেশের গলায়
এখন এক অদ্ভুত কোমলতা। সে বলল, হরিপদ, তুমি তো নীলরতন বাবুকে ছোটবেলা থেকে দেখছো। ভয় নেই, সত্যিটা বলো, পাঁচিলের পাশে তুমি কাকে মরতে দেখেছো? হরিপদ ফুঁপিয়ে কেঁদে উঠল। বাবু, বাবু ওটা বলাই ছিল। আশ্রমের ছোকরা বলাই মাঝে মধ্যে আসতো নীলরতন বাবুকে মাটির নিচে নামতে সাহায্য করত। পরশু রাতে আমি জানলা দিয়ে দেখলাম কালো পোশাক পরা একজন মানুষ বলাইয়ের গলায় একটা তার পেঁচিয়ে টান দিল। বলাই একটা শব্দও করতে পারলো না। তারপর তারপর তারা টেনে পাঁচিলের ওপাশে নিয়ে গেল ওকে। ব্যোমকেশ ঝট করে উঠে দাঁড়ালো। বলাই, তার মানে দ্বিতীয় শিকার হলো আশ্রমের জৈনক বলাই, কিন্তু অপরাধী নীলরতন বাবুকে মারার জন্য অন্য পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু কেন? সে আমাকে বলল, রতনবাবুর গলার দাগটা ভালো করে দেখো, ওটা কোনো সাধারণ ফাঁসের দাগ নয়। কেউ বা কোনো কিছু দিয়ে তাকে প্রবল শক্তিতে চেপে ধরেছিল। আমি বললাম, কোনো কিছু মানে? তুমি কি কোনো যন্ত্রের কথা বলছো? দেখো, এই দাগটা কোনো মানুষের আঙুলের নয়। কোনো মানুষ যদি গলা টিপে মারে, তবে বুড়ো আঙুলের একটা গভীর ছাপ এক পাশে থাকবেই। কিন্তু এখানে দেখো, গলার দুই দিকেই সমান চাপ। এটা তখনই সম্ভব যখন কোনো সাঁড়াশি বা ক্যাম্পের মতো যন্ত্র ব্যবহার করা হয়। নীলরতনবাবু সুড়ঙ্গ থেকে ভারী পাথর তোলার জন্য যে লিভার ক্যাম্প ব্যবহার করতেন, অপরাধী সম্ভবত সেইটাকেই ওর ঘাড়ের ওপর বসিয়ে স্ক্রু ঘুরিয়ে দিয়েছিল। এতে কোনো মানুষকে মেরে ফেলার জন্য বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে না। গম্ভীর গলায় কথাগুলো বলেই ব্যোমকেশ হন হন করে আবার পড়ার ঘরে গেল এবং সেই রিসিভার যন্ত্রটা কানে লাগালো। কিছুক্ষণ শোনার পর যন্ত্রটা টেবিলের উপর আছাড় দিয়ে ভাঙতেই ভেতরের কলকবজাগুলো বেরিয়ে এলো। দেখা গেল যন্ত্রটির ভেতরে একটি অত্যন্ত ছোট ট্রান্সমিটার বসানো আছে। ব্যোমকেশ বলল, হিমাদ্রিবাবু, আপনার কাকা যখন ভাবতেন তিনি একা কাজ করছেন, তখন আসলে প্রতিটা মুহূর্ত তার কথা এই ষড়যন্ত্রের মাধ্যমে বাইরে চলে যেত। অপরাধী জানতো তিনি ঠিক কখন নীলকান্ত খুঁজে পেয়েছেন। বলাই হয়তো লোভে পড়ে নীলরতন বাবুর সাথে হাত মিলিয়েছিল, তাই তাকেও মরতে হলো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এই নীলকান্ত জিনিসটা আসলে কি? পাথর নাকি অন্য কিছু? ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে বলল, বালিগঞ্জ প্লেসের এই বাড়ির নিচে 18 শতকের একটি পুরনো নিকাশি নালা বা সুড়ঙ্গ আছে। নীলরতনবাবু তার ভূতত্ত্ববিদ্যার জ্ঞান দিয়ে সেটা আবিষ্কার করেছিলেন, আর নীলকান্ত হলো সেই সুড়ঙ্গের ভেতরে লুকানো কোনো এক রহস্যময় বস্তু যা তেজস্ক্রিয়। মনে রেখো বন্ধু, 18শো শতাব্দীতে তেজস্ক্রিয়তার কথা কেউ জানত না। নীলরতনবাবু এটাকে কোনো অমূল্য রত্ন ভেবে ভুল করেছিলেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। দেখো, আমার যতদূর মনে হয় এই তেজস্ক্রিয় পদার্থ থেকে নীল রং বিচ্ছুরিত হওয়ার কারণেই এটার নাম দিয়েছিলেন নীলকান্ত। তবে এটাও আমার মনে হয় এই ধরনের পদার্থের যে আলো বিচ্ছুরণ হয় তা মানুষের স্নায়ুকে দুর্বল করে দিতে পারে। তাহলে কি নীলরতনবাবু বুঝতে পেরেছিলেন যে এটা মানুষের জন্য ক্ষতিকারক? ব্যোমকেশ পাইপটা ধরিয়ে বলল, আজকের রাতটা মনে হচ্ছে এখানেই থাকতে হবে। ব্যোমকেশের কথাটা শোনা মাত্র আমি ভীষণ অবাক হলাম, কারণ ও কখনো আগে এভাবে কোনো তদন্তের স্বার্থে কারো বাড়িতে থাকেনি। আমি অবশ্য কোনো উচ্চবাচ্য করলাম না। ব্যোমকেশ যেহেতু কিছু একটা ভেবেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অন্যদিকে বিষয়টা হিমাদ্রিবাবুকে জানাতেই তিনি প্রথমটা একটু ঘাবড়েই গিয়েছিলেন বলা চলে। তারপর আমাদের রাত্রি যাপনের ব্যবস্থার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। রাতের অন্ধকারে বালিগঞ্জ প্লেসের সেই অট্টালিকা যেন এক প্রকাণ্ড পাথরের দানবের মতো দাঁড়িয়ে আছে। আমি আর ব্যোমকেশ যখন ট্যাক্সি থেকে নামলাম তখন ঘড়িতে রাত 11টা। হিমাদ্রিবাবু ড্রয়িং রুমে একাই বসেছিলেন। তাঁর মুখমণ্ডল শ্রান্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যোমকেশ সোফায় বসে হিমাদ্রিবাবুর দিকে তাকিয়ে বলল, হিমাদ্রিবাবু, আপনি কি জানেন আপনার কাকা ছাড়াও এই বাড়িতে অন্য কেউ নিয়মিত আসতো কিনা?
আমি চোর বা ডাকাতের কথা বলছি না, এমন কেউ যাকে কাকা হয়তো প্রশ্রয় দিতেন। হিমাদ্রিবাবু কিছুক্ষণ ভেবে বললেন, পলাইয়ের কথা তো হরিপদ বললই, কিন্তু ও ছাড়া মাঝে মধ্যে এক তান্ত্রিক আসতেন। কাকা ওনাকে ভৈরব বাবা বলে ডাকতেন। তবে কাকা তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, তাই তান্ত্রিকের প্রতি এই টানটা আমার খুব অদ্ভুত লাগতো। ব্যোমকেশ মৃদু হাসল। বিজ্ঞানের শেষ যেখানে, অনেক সময় মানুষের অন্ধবিশ্বাস সেখান থেকেই শুরু হয়। আচ্ছা, হরিপদর অবস্থা এখন কেমন? ওকে পাশের ঘরে শুইয়ে দিয়েছি, তবে ও প্রলাপ বকছে। ব্যোমকেশ টেবিলের উপর রাখা সেই ভেঙে ফেলা রিসিভারটার দিকে তাকালো না, বরং সে দেওয়ালের এক কোণে ঝোলানো বিশাল এক ক্যালেন্ডারের দিকে এগিয়ে গেল। ক্যালেন্ডারটা বেশ পুরনো, কিন্তু সেখানে কিছু বিশেষ তারিখ লাল কালি দিয়ে গোল করা আছে। ব্যোমকেশ পকেট থেকে তার আতশ কাচ বের করে তারিখগুলো পরীক্ষা করতে লাগলো। সে বলল, এই তারিখগুলো হলো অমাবস্যার তারিখ। একজন ভূতত্ত্ববিদ অমাবস্যার তারিখ কেন গোল করে রাখবেন? জোয়ার ভাটার হিসাব নাকি অন্য কিছু? আমি কিছু বলতে যাব, এমন সময় নিচ থেকে একটা কাঁচ ভাঙার শব্দ পাওয়া গেল। আমরা দ্রুত নিচে নেমে এলাম। দেখলাম হিমাদ্রিবাবু ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছেন। তার হাতে থাকা একটা জলের গ্লাস মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। তিনি জানলার দিকে আঙুল তুলে দেখালেন। হিমাদ্রিবাবুর গলা কাঁপছিল। ব্যোমকেশ জানলা দিয়ে বাইরে টর্চ ফেলল। বাগানের ঝোপগুলো বাতাসে দুলছে, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। তবে মাটির উপর নতুন কিছু দাগ দেখা যাচ্ছে। ব্যোমকেশ বাইরে গিয়ে পরীক্ষা করল। এগুলো পায়ের ছাপ নয়, বরং ভারী কিছু ঘষটে নিয়ে যাওয়ার দাগ। ব্যোমকেশ বিড়বিড় করে বলল, স্রোতের বিপরীতে নৌকা চালানো কঠিন। অপরাধী আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। পরমানন্দজি আশ্রমে আছেন ঠিকই, কিন্তু তার ছায়া এখানে কি করছে? ঠিক সেই মুহূর্তে বাড়ির পেছন দিক থেকে হরিপদর এক বুক ফাটা চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে হরিপদর ঘরে গেলাম। গিয়ে দেখলাম ঘর ফাঁকা। জানলার গ্রিলটা কে বা কারা উপড়ে ফেলেছে। হরিপদ নিখোঁজ। ব্যোমকেশ জানলার পাশে পড়ে থাকা একটা ছোট্ট কাপড়ের টুকরো কুড়িয়ে দিল। ওটা একটা গেরুয়া বসনের অংশ। আমি বললাম, ব্যোমকেশ, তবে কি পরমানন্দজি লোক পাঠিয়ে হরিপদকে তুলিয়ে নিয়ে গেলেন? ব্যোমকেশ কাপড়ের টুকরোটা নাকের কাছে নিয়ে শুঁকল, তারপর বলল, এই কাপড়ে কর্পূরের কড়া গন্ধ। কোনো সন্ন্যাসী বা তান্ত্রিকের অঙ্গে এই গন্ধ স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো হরিপদ কি এমন জানতো যার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো? আজ রাতটা আমাদের জেগেই কাটাতে হবে। হেমাদ্রিবাবু, আপনি নিজের ঘরে গিয়ে খিল দিন। আর অজিত, তুমি তোমার রিভলভারটা লোড করে রাখো। বালিগঞ্জের মাটির নিচে শুধু সুড়ঙ্গ নয়, একটা জ্যান্ত বিভীষিকা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নীলরতন বাবু সেই মেকানিক্যাল সরাসির দাগ ওটাকে ব্যবহার করলো। ব্যোমকেশ পাইপটা ধরিয়ে শান্ত গলায় বলল, সেটা তো সময়ই বলবে। রাত বাড়ার সাথে সাথে বাড়ির চারপাশ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ ব্যোমকেশ আমার কানে কানে বলল, জানলার বাইরে দেখো, ওই যে ওই ছায়াটা আবার আসছে। আমি তাকালাম। একটা দীর্ঘদেহী অবয়ব বাগানের মাঝখান দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে। তার হাতে একটা লণ্ঠন। ব্যোমকেশ ধীর গলায় বলল, নাটক শুরু হলো ভায়া। এবার আমাদের শিকারী সেজে শিকারের পেছনে ছুটতে হবে। রাতের নিস্তব্ধতা চিরে সে নীল লণ্ঠনের আলোটা বাগানের অন্ধকার কোণগুলোতে অদ্ভুত সব ছায়া তৈরি করছিল। জানলার উপাশে দাঁড়িয়ে আমি আর ব্যোমকেশ দুজনেই পাথরের মূর্তির মতো স্থির। অবয়বটা ধীর পায়ে এগোচ্ছে। তার হাঁটার ধরনে একটা ছন্দ আছে, যেন সে এই বাগানের প্রতিটা ইঞ্চির সাথে পরিচিত। ব্যোমকেশ ফিসফিস করে বলল, জুতো খুলে হাতে নাও। আমাদের এমন ভাবে এগোতে হবে যাতে বাতাসের শব্দও আমাদের পায়ের আওয়াজকে ঢেকে দেয়। আমরা নিঃশব্দে জানলা গুলে বাগানে নাম। সে নীল আলোটা এখন বাগানের একদম শেষ প্রান্তে, যেখানে সেই পুরনো আমলের পাঁচিল আর ঘন ঝোপঝাড় রয়েছে। হঠাৎ আলোটা স্থির হয়ে গেল। আমরা এক একটা গাছের আড়ালে গা ঢাকা দিয়ে সামনে এগোলাম। দেখলাম অবয়বটা নিচু হয়ে মাটির উপর কিছু একটা খুঁজছে। তারপর সে পকেট থেকে একটা ছোট বাঁশি বের করে খুব নিচু সুরে একটা অদ্ভুত শব্দ করল। আশ্চর্যের বিষয় হলো,
সেই শব্দের কয়েক মুহূর্ত পরেই ঝোপের আড়াল থেকে আরেকটা ছায়া বেরিয়ে এলো। দ্বিতীয় অবয়বটার পরনে ছিল পুলিশের উর্দির মতো কিছু একটা। তারা দুজনে খুব নিচু স্বরে কথা বলছিল। ব্যোমকেশ আমার কানে মুখ ঠেকিয়ে বলল, লক্ষ্য করো, লণ্ঠনধারী ব্যক্তিটি ওই সন্ন্যাসী পরমানন্দ নন। এর উচ্চতা অনেক কম এবং কাঁধের হাড় একটু বেশি উঁচু। ঠিক তখনই লণ্ঠনের আলোটা সে দ্বিতীয় ব্যক্তির মুখে পড়ল। আমি দেখে চমকে উঠলাম। এ তো ইন্সপেক্টর অবনীবাবুর কনস্টেবলদের একজন। তবে কি পুলিশের ভেতরেও অপরাধীর চর ঢুকে আছে? হঠাৎ সে নীল আলোটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কোনো সাড়া শব্দ নেই। ব্যোমকেশ পকেট থেকে তার শক্তিশালী টর্চটা বের করে সজোরে জ্বালল, কিন্তু সেখানে কেউ নেই। জায়গাটা একেবারে ফাঁকা। শুধু মাটির উপর সেই নীলরতন বাবুর ল্যাবরেটরিতে দেখা পচা কাদার মতো একতাল কাদা পড়ে আছে। ব্যোমকেশ মাটির দিকে টর্চ ফেলে বলল, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সুড়ঙ্গ পথের বিশেষজ্ঞ। এই যে এই কাদা দেখছো, এটা কেবল সুড়ঙ্গের গভীর অংশেই পাওয়া যায়। আমরা বাড়ির ভেতরে ফিরে এলাম। হিমাদ্রিবাবু তখনও তার ঘরে খিল দিয়ে আছেন। ব্যোমকেশ সোফায় বসে পাইপটা ধরিয়ে গভীর চিন্তায় মগ্ন হল। কিছুক্ষণ পর সে বলল, একটা হিসেব মিলছে না। নীলরতন বাবু যখন মারা যান তখন তার হাতে সেই নীল কাঁচের আংটিটা ছিল, কিন্তু এত বড় মাপের একজন মানুষ সাধারণ কাঁচের আংটি পরবেন কেন? দেখো, যতদূর মনে হচ্ছে এই আংটি নীলরতন বাবুর হতে পারে না। আমি বললাম, হয়তো খুনি ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করতে ওই আংটিটা নীলরতন বাবুর আঙুলে পরিয়ে দিয়েছে। ব্যোমকেশ মাথা নাড়ল। না, সেটা খুব কাঁচা কাজ হতো। আমার মনে হচ্ছে এই খেলায় তিনটে পক্ষ আছে। এক, নীলরতন বাবু সম্পত্তি চায়। দ্বিতীয় পক্ষ সেই রহস্যময় নীলকান্ত রত্ন বা তেজস্ক্রিয় বস্তুটি চায়। আর তৃতীয় পক্ষ যারা পর্দার আড়াল থেকে এই দুপক্ষকেই নাচিয়ে দিচ্ছে। ভোর হওয়ার ঠিক আগে ব্যোমকেশ আমাকে বলল, চলো একবার সেই পুরনো শিব মন্দিরটা দেখে আসি যার কথা হিমাদ্রি বলছিলেন। আমার মনে হচ্ছে ওই মন্দিরের ভিত্তি আর এই বাড়ির সুড়ঙ্গ কোথাও গিয়ে মিলেছে। মন্দিরের কথাটা তুমিই প্রথম তুলেছিলে ব্যোমকেশ। আচ্ছা, তুমি কাল ভৈরব মন্দিরের বিষয়টা কোথায় শুনলে? না মানে, নীলরতন বাবুর ঘরে কি এমন কিছু দেখেছিলে যেখানে কাল ভৈরব মন্দিরের বিষয়ে কিছু লেখা ছিল? ব্যোমকেশকে এই প্রশ্নটা আমার আগে করা উচিত ছিল, তবে আচমকা মনে পড়তেই কৌতূহল ধরে রাখতে পারলাম না। বালিগঞ্জ প্লেসে সেই অভিশপ্ত বাড়ির ঘড়িতে তখন রাত 3টে। চারিদিকে নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী হয়ে চেপে বসেছে আমাদের বুকের উপর। ব্যোমকেশ সোফায় বসে একটা অদ্ভুত শান্তিতে পাইপ টানছে, কিন্তু ওর চোখের মণি দুটো স্থির হয়ে আছে জানলার বাইরে, যেখানে বাগানের অন্ধকারের ভেতর কাল ভৈরব মন্দিরের চূড়াটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি রিভলভারটা পাশে রেখে সোফায় হেলান দিয়ে বললাম, তুমি কাল ভৈরব মন্দিরের কথা কেন তুললে সেটা তো পরিষ্কার হল। একটা কথা মাথায় ঢুকছে না। নীলরতন বাবু যদি মাটির নিচে সুড়ঙ্গ নিয়ে গবেষণা করছিলেন, তবে তার সাথে ওই তান্ত্রিক ভৈরব বাবার সম্পর্ক কি? একজন ঝানু ভূতত্ত্ববিদ কি শেষ পর্যন্ত মন্ত্রে বিশ্বাস করতে শুরু করেছিলেন? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে জানলার দিকে চেয়েই বলল, সত্য সবসময় সরল পথে চলে না বন্ধু। নীলরতনবাবু বিজ্ঞানী ছিলেন ঠিকই, কিন্তু তিনি তিব্বত অভিযানে গিয়েছিলেন। তিব্বতের সেই রহস্যময় গুহাগুলোতে বিজ্ঞানের সাথে অলৌকিকতার এক আশ্চর্য মিশেল থাকে। তিনি সম্ভবত মাটির নিচে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা প্রচলিত বিজ্ঞানের সংজ্ঞায় আসছিল না। আর সেই কারণেই তিনি একজন তান্ত্রিকের ছদ্মবেশধারী ব্যক্তির সাহায্য নিতে হয়েছিল। কিন্তু সেই ব্যক্তি কে, সেটাই হলো আসল প্রশ্ন। আমরা তিনজন হন্তদন্ত হয়ে বাগানের সেই অন্ধকার গর্তের দিকে ছুটলাম। টর্চের আলোয় দেখলাম গর্তের চারপাশটা কর্দমাক্ত, কিন্তু সেখানে কোনো চেন পুলি নেই। ব্যোমকেশ টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে মাটির উপর নজর বোলাতে লাগলো। হঠাৎ সে দেখল মন্দিরের পাঁচিলের দিকে মাটির উপর একটা গভীর ঘষ্টানোর দাগ। ব্যোমকেশ সেই দাগ অনুসরণ করে পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালো। পাঁচিলের এক জায়গায় একটা ছোট দরজা ছিল,
যা পুরনো আমলের লোহা দিয়ে তৈরি। দরজাটা খোলা। ব্যোমকেশ সেদিকে টর্চ ফেলতেই আমরা শিউরে উঠলাম। দরজার ওপাশে কাল ভৈরব মন্দিরের চাতাল দেখা যাচ্ছে। সেই চাতালের ওপর সেই ভারী লোহার পুলিটা পড়ে আছে, কিন্তু ওটা থেকে ঝোলানো চেনটা সোজা মন্দিরের গর্ভগৃহের মেজের ভেতর ঢুকে গেছে। ব্যোমকেশ ফিসফিস করে বলল, সুড়ঙ্গ পথের শেষ অংশটা নীলরতন বাবুর বাগানে নয়, ওটা এই মন্দিরের মেঝেতে। অপরাধী নীলরতন বাবুকে মেরে দেহটা বাগানে ফেলে এসেছিল আমাদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু আসল লুট সে এই মন্দির দিয়েই বের করেছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরটা ধূপ আর কর্পূরের গন্ধে ম ম করছে। মাঝখানে বিশাল এক শিবলিঙ্গ, আর তার ঠিক পাশেই মেঝের উপর একটা পাথর সরানো। সেই পাথরটার সাথে লোহার চেনটা লাগানো। চেনটা যেন নিচ থেকে কোনো প্রকাণ্ড ভারী কিছুকে টেনে তুলছে। হঠাৎ মন্দিরের ঘণ্টাটা আপন মনে বেজে উঠল ঢং 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 করে। সেই শব্দে আমরা চমকে উঠলাম। অন্ধকারের ভিতর থেকে একজোড়া জল জ্বলে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। কে ওখানে? কে কে ওখানে? আমি রিভলভার উঁচিয়ে চিৎকার করলাম। অন্ধকার থেকে বেরিয়ে এলেন সেই গেরুয়া বসনধারী স্বামী পরমানন্দ মহারাজ। তাঁর হাতে লণ্ঠন নেই, আছে একটি ছোট রূপোর ডান্ডা। তার মুখে সেই প্রশান্ত হাসি উধাও, বদলে এক হিংস্র নিষ্ঠুরতা ফুটে উঠেছে। ব্যোমকেশ বাবু, আপনি বড্ড বেশি গভীরে ঢুকে পড়েছেন। পরমানন্দজির কণ্ঠস্বর এখন বজ্রের মতো গম্ভীর। নীলরতন সেন যা খুঁজে পেয়েছিলেন তা আপনার মতো সাধারণ গোয়েন্দার মস্তিষ্কের বাইরে। ওই নীলকান্তমণি কোনো পাথর নয়, ওটা হলো আদি গঙ্গার পলিমাটির নিচে চাপা পড়ে থাকা এক অবিনশ্বর রাসায়নিক শক্তি। ব্যোমকেশ শান্ত গলায় বলল, মহারাজ, আধ্যাত্মিকতার আড়ালে আপনি কি তবে স্রেফ একজন খনিজ চোর? নীলরতন বাবুকে তাহলে আপনিই মেরেছেন? আমি মারিনি ব্যোমকেশ বাবু, তাকে মেরেছে তার নিজের উচ্চাকাঙ্ক্ষা। তিনি চেয়েছিলেন ওই শক্তিকে বিজ্ঞানের মাধ্যমে প্রকাশ করতে, আর আমি চেয়েছি ওটাকে ঈশ্বরের লীলা বলে প্রচার করতে। কিন্তু নীলরতন বাবুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে অন্য কেউ। ঠিক সেই মুহূর্তে হিমাদ্রিবাবু হঠাৎ আর্তনাদ করে মাটির উপর পড়ে গেলেন। তাঁর ঘাড়ের পাশ থেকে একটা ছোট তীরের মতো ফলার অগ্রভাগ বিঁধে আছে। ব্যোমকেশ দ্রুত হিমাদ্রিবাবুকে ধরতে গেল, কিন্তু মন্দিরের ছাদ থেকে এক ঝটকায় একটা দড়ি নেমে এলো এবং পরমানন্দজিকে চোখের পলকে উপরে টেনে তুলে নিল। আমি গুলি চালালাম, কিন্তু অন্ধকারে তার লক্ষ্য ভ্রষ্ট হলো। ব্যোমকেশ হিমাদ্রিবাবুর ঘাড় থেকে সেই তীরটা বের করলো। তীরের মাথায় নীল রঙের একটা আঠালো পদার্থ লেগে আছে। ব্যোমকেশ তীরটা নাকের কাছে নিয়ে শুকলো। এই তীরে সেই তেজস্ক্রিয় নীলকান্তের নির্যাস মাখানো আছে। হিমাদ্রি বাবুকে বাঁচানো কঠিন, কিন্তু লক্ষ্য করো, এই তীরটা পরমানন্দজি ছাড়েননি। এটা এসেছে মন্দিরের সেই শিবলিঙ্গের পেছন থেকে। আমি রিভলভার নিয়ে শিবলিঙ্গের পেছনে গেলাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মেঝের উপর পড়ে আছে নীলরতন বাবুর ল্যাবরেটরির সেই চুরমার হয়ে যাওয়া ডায়েরির মলাটটা। ব্যোমকেশ হিমাদ্রি বাবুকে বারান্দায় শুইয়ে দিল। খুনি কেবল একজন নয়, পরমানন্দজির সাথে এই বাড়িরই কেউ হয়তো হাত মিলিয়েছে। হিমাদ্রি বাবুকে মারা হলো কারণ তিনি বোধহয় খুনিকে চিনে ফেলেছিলেন, আর সেই খুনি এখন এই মন্দিরের গোপন সুড়ঙ্গ দিয়ে পালাচ্ছে। মন্দিরের ভেতরটা এখন এক জমাট বাঁধা আতঙ্কে থমথম করছে। হিমাদ্রিবাবু মেঝের উপর পড়ে গোঁয়াচ্ছেন। তার ঘাড়ের পাশে বিঁধে থাকা সে অদ্ভুত নীল তীরটা থেকে একটা হালকা ধোঁয়া বেরোচ্ছে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। পরমানন্দ মহারাজকে যেভাবে দড়ি দিয়ে উপরে টেনে নেওয়া হলো, তা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং অত্যন্ত নিখুঁত কোনো যান্ত্রিক কারসাজি। ব্যোমকেশ মুহূর্তের জন্য বিচলিত হলেও সামলে নিল। সে হাঁটু গেড়ে হিমাদ্রিবাবুর পাশে বসল। সে তীরের ফলাটা স্পর্শ না করে খুব সাবধানে হিমাদ্রিবাবুর পালস পরীক্ষা করল। ব্যোমকেশ ফিসফিস করে বলল, অপরাধী আমাদের খুব সূক্ষ্ম জালে বেঁধেছে। সে জানতো আমরা আজ এখানে আসব। এই তীরটা কোনো সাধারণ তীর নয়, এটা একটা নিউম্যাটিক প্রজেক্টাইল।
এটা শিবলিঙ্গের পেছনে কোনো লুকোনো ছিদ্র দিয়ে সক্রিয়ভাবে চালানো হয়েছে। অপরাধী নিজে এখানে উপস্থিত না থেকেও আমাদের ঘায়েল করতে চেয়েছে। আমি তাকালাম শিবলিঙ্গের দিকে। পাথরের তৈরি সেই প্রকাণ্ড লিঙ্গের পেছনে মেঝের উপর একটি সরু পিতলের পাইপ বেরিয়ে আছে। ঠিক তখনই মন্দির থেকে দূরে কোথাও একটি গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ পাওয়া গেল। ব্যোমকেশ, ব্যোমকেশ, অপরাধী পালাচ্ছে, পালাচ্ছে অপরাধী! আমি চিৎকার করে উঠলাম। ব্যোমকেশ মাথা নাড়ল। না, যে পালাচ্ছে সে শিকারই নয়, সে হয়তো শিকার। তুমি এখানে হিমাদ্রি বাবুর কাছে থাকো, আমি আসছি। ব্যোমকেশ টর্চ হাতে নিয়ে দ্রুত মন্দিরের পেছনের সেই সুড়ঙ্গের মুখে ঝুঁকে পড়ল। সে ভেতরে না নেমে টর্চের আলো ফেলে কিছু একটা খুঁটিয়ে দেখতে লাগলো। মিনিট দুয়েক পর সে ফিরে এলো। তার হাতে একটি নীল রঙের কাচের জারের ভাঙা টুকরো। সে নীল কাচের টুকরোটা পকেটে পুড়ে আমার সামনে এসে দাঁড়ালো ব্যোমকেশ। হিমাদ্রিবাবু তখন যন্ত্রণায় অস্ফুট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছেন। তার শরীরের নীল আভাটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, কিন্তু শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। ব্যোমকেশ বলল, দেরি করার সময় নেই, হিমাদ্রি বাবুকে এক্ষুনি হাসপাতালে পাঠানো দরকার। আমি ইন্সপেক্টর অবনী বাবুকে হুইসেল দিয়ে ডাকছি। তুমি ওর ক্ষতস্থানটা রুমাল দিয়ে শক্ত করে বেঁধে দাও। আমি আগেই অবনী বাবুকে জানিয়ে রেখেছিলাম যে আমরা এখানে আসছি, সংকেত পেলেই তিনি চলে আসবেন। অবনীবাবু পুলিশ বাহিনী নিয়ে মন্দিরে এসে পৌঁছালেন। হিমাদ্রি বাবুকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার পর অবনীবাবু গম্ভীর গলায় বললেন, ব্যোমকেশ বাবু, এ তো রীতিমতো রণক্ষেত্র। পরমানন্দ তো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল, আর হিমাদ্রি বাবু মরতে বসেছেন। আপনি কি খুনিকে চিনতে পেরেছেন? ব্যোমকেশ পাইপটা ধরিয়ে শান্ত গলায় বলল, খুনিকে চেনা এত কঠিন নয় অবনী বাবু, কিন্তু তার উদ্দেশ্য আর পদ্ধতিটা বোঝা দরকার। এই যে নীল কাঁচের জারের টুকরোটা দেখছেন, এতে এমন এক ধরনের রাসায়নিক ছিল যা বাতাসের সংস্পর্শে এলে এক ধরনের নীল আলোর ইলিউশন বা ভ্রম তৈরি করে। পরমানন্দ মহারাজ কোনো তান্ত্রিক শক্তিতে ওপরে ওঠেননি, বরং শিবলিঙ্গের পেছনের ওই মেকানিক্যাল পুলিটা ব্যবহার করেছেন। কিন্তু প্রশ্ন হলো, পুলিটা চালালো কে? আমি অবাক হয়ে বললাম, কেন? পরমানন্দ নিজে কি ওটা চালাতে পারেন না? ব্যোমকেশ মাথা নাড়ল। না বন্ধু, ওটা নিচ থেকে বা ওপর থেকে অন্য কারোর অপারেট করার কথা। অবনীবাবু, আপনার কনস্টেবলদের বলুন মন্দিরের ছাদ আর এই সুরঙ্গের গোপন আলিন্দগুলি ভালো করে তল্লাশি করতে। ঘাতক এখনো এই মন্দির চত্বরের ছেড়ে বেরোতে পারেনি। পুলিশ যখন তল্লাশিতে ব্যস্ত, ব্যোমকেশ আমাকে নিয়ে আবার সেই শিবলিঙ্গের পেছনের সুড়ঙ্গের কাছে গেল। সে মাটির উপর টর্চ ফেলে কিছু একটা দেখল। সেখানে এক জোড়া পায়ের ছাপ, কাদামাখা এবং আকারে বেশ ছোট। ব্যোমকেশ ফিসফিস করে বলল, লজিকটা মেলাও। নীলরতন বাবুকে যে গর্তে পাওয়া গিয়েছিল সেখানে কাদা ছিল এক ধরনের, আর এখানে পায়ের ছাপ যে কাদার তা হলো বাগানের পুকুর ধারের কাদা। এই পায়ের ছাপ কোনো সন্ন্যাসীর নয়, কারণ সন্ন্যাসীরা খড়ম বা চুটি পরেন, কিন্তু এই ছাপটা বুট জুতোর। বুট জুতো? তবে কি কোনো পুলিশ কর্মী এর সাথে জড়িত? ব্যোমকেশ উত্তর দিল না। সে সুড়ঙ্গের ভেতরে নেমে গেল। আমি রিভলভার হাতে পিছু নিলাম। সুড়ঙ্গটা খুব বেশি গভীর নয়, কিন্তু অত্যন্ত সরু। কয়েক হাত এগোতেই আমরা একটা লোহার দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা বাইরে থেকে বন্ধ। ব্যোমকেশ ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সামনে যা দেখলাম তাতে আমরা স্তম্ভিত। এটা নীলরতন বাবুর ল্যাবরেটরির একদম নিচের তলা। সেখানে টেবিলের ওপর রাখা আছে সেই নিখোঁজ হওয়া মেকানিক্যাল ক্ল্যাম্প বা সাঁড়াশিটা, আর তার পাশেই পড়ে আছে নীলরতন বাবুর সেই ডায়েরির বাকি অংশটুকু। ব্যোমকেশ ডায়েরিটা তুলে নিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, রহস্য সমাধান হয়ে গেছে। নীলরতন বাবু কোনো রত্ন পাননি। তিনি পেয়েছিলেন এই সুরঙ্গের ভেতরে থাকা একটি বিশেষ খনিজ উৎস, যা দিয়ে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক করা সম্ভব। পরমানন্দ তার দলবল সেই সূত্রটা চাইছিল, কিন্তু নীলরতন বাবু সেটা দিতে অস্বীকার করায় তাকে ওই সাঁড়াশি দিয়ে শ্বাসরোধ করে মারা হয়। কিন্তু খুনি কে? পরমানন্দ তো পালাতে সাহায্য করেছে মাত্র। ব্যোমকেশ ডায়েরির শেষ পাতাটা আমার সামনে ধরল। সেখানে লেখা আছে,
বলাই আজ খুব উত্তেজিত। সে বারবার বলছে নীলকান্ত হাতছাড়া করা যাবে না। আমি ওকে বিশ্বাস করে ভুল করলাম কি? বলাই, যাকে আমরা দ্বিতীয় শিকার ভেবেছিলাম, সে আসলে মরেনি। হরিপদ যা দেখেছিল তা ছিল একটি সাজানো নাটক। বলাই ছদ্মবেশে এই বাড়িতেই ছিল, আর হিমাদ্রিবাবু যখন মন্দিরে আমাদের নিয়ে এলেন, বলাই জানতো তার উপস্থিতিতে কাজ হাসিল হবে না, তাই তাকে তীর মেরে সরিয়ে দেওয়া হলো। হঠাৎ ল্যাবরেটরির ওপরের তলায় একটা ভারী পতনের শব্দ হলো। আমরা দ্রুত ওপরে উঠে এলাম। দেখলাম অবনীবাবুর কনস্টেবলরা একজনকে জাপটে ধরেছে। লোকটা পুলিশেরই উর্দি পড়েছিল, কিন্তু তার মুখটা অচেনা। ব্যোমকেশ তার সামনে গিয়ে দাঁড়ালো। কি হে বলাইবাবু, পুলিশের উর্দিটা তো ভালোই জুটিয়েছ, কিন্তু নীলরতন বাবুর ওই আংটিটা তার আঙুলে পড়াতে গিয়ে যে নিজের হাতের ছাপ ওর গলার কালছিটিতে ফেলে এসেছো, সেটা খেয়াল করনি? বলাই নামের সেই যুবকটি ধরা পড়ে গিয়ে হিংস্রভাবে হাসতে লাগলো। সে বলল, নীলকান্তমণি আমার প্রাপ্য ছিল। বুড়োটা ওটা নষ্ট করে দিতে চেয়েছিল, তাই ওকে সরালাম। ব্যোমকেশ অবনীবাবুর দিকে ফিরে বলল, অবনীবাবু একে হাজতে নিয়ে যান, আর পরমানন্দ মহারাজকে ধরার জন্য আশ্রম ঘেরাও করুন। তিনি বেশি দূর যেতে পারবেন না। ভোর হওয়ার আলো ফুটেছে। বালিগঞ্জ প্লেসের সেই অভিশপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। আমি বললাম, ব্যোমকেশ, হিমাদ্রিবাবু বাঁচবেন তো? ব্যোমকেশ বলল, হ্যাঁ, ভেতরে বিষটা মারাত্মক ছিল না, ওটা ছিল স্রেফ সংজ্ঞাহীন করার ওষুধ। অপরাধী চেয়েছিল আমরা তাকে নিয়ে ব্যস্ত থাকি আর সে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়, কিন্তু আইনের হাত সুড়ঙ্গের চেয়েও লম্বা। আমরা ট্যাক্সির দিকে এগোলাম। বালিগঞ্জের রহস্যের সমাধান হলো ঠিকই, কিন্তু নীলরতন বাবুর মতো একজন জ্ঞান তপস্বীর অকাল মৃত্যু আমাদের মনে একটা বিষাদের ছায়া রেখে গেল। ট্যাক্সিটা বালিগঞ্জ ছাড়িয়ে পার্ক স্ট্রিটের দিকে এগোতেই আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে তখন পাইপ ধরাচ্ছে। আমি বললাম, সবই তো হলো ব্যোমকেশ, কিন্তু আমার মনের ভেতর কয়েকটা প্রশ্ন বিছুটির মতো কামড়াচ্ছে। ব্যোমকেশ মৃদু হাসল। বলো, তোমার ওকালতি ছাড়া তো সত্যান্বেষীর ডায়েরি পূর্ণ হয় না। কি কি ঘটকা লাগছে? আমি গুছিয়ে নিয়ে বললাম, প্রথমত উইলের ব্যাপারটা। নীলরতন বাবু তো স্বেচ্ছায় আশ্রমকে সব লিখে দিয়েছিলেন, তবে পরমানন্দ বা বলাই কেন তাকে মরতে বাধ্য করল? শান্তিতে থাকলেই তো তাঁরা নীলরতন বাবুর মৃত্যুর পর আইনি পথে সব পেতেন। ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, এখানেই নীলরতন বাবুর বুদ্ধির কাছে ওরা হেরে গিয়েছিল। হিমাদ্রি বাবু যে উইলের খসড়াটা আমায় দেখিয়েছিলেন, তাতে একটা অদ্ভুত শর্ত ছিল। নীলরতন বাবু লিখেছিলেন, আমার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আশ্রম পাবে, তবে তার আগে আমার ভাইপো হিমাদ্রিকে 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিতে হবে। পরমানন্দ জানতো যে এত টাকা দেওয়ার ক্ষমতা ওদের নেই, তাই ওরা হিমাদ্রিকে সরাবার চেষ্টা করেছিল আর নীলরতন বাবুকে বাধ্য করেছিল উইলের ওই শর্তটা বদলে দিতে। নীলরতন বাবু রাজি হননি বলেই ওরা হিংস্র হয়ে ওঠে। বুঝেছি, কিন্তু হরিপদর বয়ান, সে তো বলল বলাইকে সে মরতে দেখেছে, অথচ বলাই তো দিব্যি পুলিশের উর্দি পরে আমাদের সামনে ঘুরছিল। হরিপদ বৃদ্ধ মানুষ, চোখে কম দেখেন। সে রাতে যা দেখেছিল তা ছিল বলাই আর পরমানন্দে সাজানো নাটক। ওরা জানতো হরিপদ জানলা দিয়ে দেখছে, তাই বলাইয়ের মতো দেখতে একটা ডামি বা পুতুলকে ফাঁস দিয়ে ওরা পাঁচিলের ওপাশে টেনে নিয়ে গিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল পুলিশকে জানানো যে বলাই মারা গেছে, যাতে আসল বলাই পুলিশের ছদ্মবেশে তদন্তের ওপর নজর রাখতে পারে। বলাই আসলে পরমানন্দের সবচেয়ে ধূর্ত চালা। আচ্ছা, কিন্তু পুলিশ অত ঠিক সময়ে মন্দিরে কি করে এলো? তুমি তো একবারও থানায় ফোন করনি। ব্যোমকেশ পকেট থেকে সেই ছোট চিরকুটটা বের করলো। মনে আছে হিমাদ্রি বাবুর ল্যাবরেটরিতে পাওয়া সেই ট্রান্সমিটারটা? আমি যখন ওটা ভাঙি তখনই বুঝেছিলাম যে ওরা আমাদের গতিবিধি শুনছে, তাই আমি চুপি চুপি অবনীবাবুকে একটা চিরকুট পাঠিয়ে দিয়েছিলাম। রাত 3টে মন্দিরের পেছনে থাকবেন। আর মন্দিরে ঢোকার আগে আমি হরিপদর মাধ্যমে পুলিশের এক কনস্টেবলকে খবর পাঠিয়েছিলাম। আসলে সত্যান্বেষণে নামলে আগে ভাগে গুটি সাজিয়ে রাখতে হয়। আমি শেষ প্রশ্নটা করলাম, কিন্তু হিমাদ্রি?
সে তো নিজের কাকার বাড়িতেই ছিল, অথচ সে কিছুই জানতো না। সে কি সত্যিই নির্দোষ? ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, হিমাদ্রি শিক্ষিত কিন্তু ঘর কোনো মানুষ। সে কাকার গবেষণাকে ভয় পেত, তাই ওদিকে ঘেঁষত না। কিন্তু নীলরতন বাবুর আংটিটা খেয়াল করেছ? ওটা আদতে একটা তেজস্ক্রিয় সেন্সর ছিল। নীলরতন বাবু জানতেন বলাই তার ওপর নজর রাখছে, তাই তিনি ওই আংটিটা পড়েছিলেন যাতে সুরঙ্গের তেজস্ক্রিয়তা মাপা যায়। বলাই ডাবল কোনো এক দামি পাথর, তাই বলাই ভাবলো ওটা কোনো দামি পাথর, তাই খুনের পর সে নিজের পকেটে না রেখে মৃতদেহের আঙুলে ভুল করে অন্য একটা সস্তা আংটি পরিয়ে দিয়েছিল যাতে আমাদের বিভ্রান্ত করা যায়, কিন্তু হাতের ছাপ লুকাতে পারেনি। ট্যাক্সিটা আমাদের বাড়ির সামনে এসে থামল। ব্যোমকেশ ট্যাক্সি থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে বলল, নীলকান্তমণি রত্ন নয়, ওটা ছিল একটা ভয়ঙ্কর আবিষ্কার। নীলরতনবাবু ওটা মাটির নিচেই বিলীন করতে চেয়েছিলেন, কিন্তু লোভী মানুষ তাকে ইতিহাস হতে দিল না। আমি বুঝলাম ব্যোমকেশের তীক্ষ্ণ বুদ্ধির কাছে বালিগঞ্জের বালির স্তর কোনো বাধা হতে পারেনি। সত্য সত্যি কাচের মতো স্বচ্ছ, শুধু দেখার চোখ থাকা যায়। ট্যাক্সিটা যখন আমাদের বাড়ির গলিতে ঢুকছে, আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু ওই দ্বিতীয় গর্ত আর পাঁচিলের ধারে রক্তের দাগ, ওটা কিসের জন্য? তুমি তো বললে খুন একটাই হয়েছে, তবে অত রক্ত এলো কোত্থেকে? ব্যোমকেশ মৃদু হাসল, পাইপটা নামিয়ে এসে বলল, ওটা ছিল বলাইয়ের সবচেয়ে সুতুর চাল। হরিপদকে একটা নাটকটা দেখানো হয়েছিল, অর্থাৎ বলাইকে ফাঁস দিয়ে মেরে ফেলা হচ্ছে, সেটাকে পুলিশের চোখে বিশ্বাসযোগ্য করার জন্যই ওই রক্তের আয়োজন। আমি অবাক হয়ে বললাম, তার মানে ওটা মানুষের রক্ত নয়? ব্যোমকেশ মাথা নাড়ল। না, ওটা ছিল কসাইখানা থেকে আনা কোনো পশুর রক্ত। বলাই আর পরমানন্দ জানতো যে পুলিশ বা আমি বাগানে তল্লাশি করবই, তাই ওরা আগে ভাগে একটা দ্বিতীয় গর্ত খুঁড়ে সেখানে প্রচুর রক্ত ছড়িয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল দুটো: পুলিশ যেন নিশ্চিত হয় যে বলাই খুন হয়েছে এবং তার মৃতদেহ গুম করে ফেলা হয়েছে। পুলিশ যেন বলাইয়ের খোঁজ করা বন্ধ করে দিয়ে কেবল লাশের সন্ধানেই সময় নষ্ট করে। এতে বলাইয়ের লাভ হলো এই যে মৃত হিসাবে পুলিশকে তালিকাভুক্ত হয়ে গেল, আর সেই সুযোগে সে নির্ভয়ে পুলিশের উর্দি পড়ে আমাদের আশেপাশে চরবৃত্তি করতে শুরু করলো। যাকে সবাই মৃত বলে জানে, কেউ তাকে সন্দেহ করবে না। এটাই ছিল ওর লজিক। আমি খানিকক্ষণ ভেবে বললাম, আর ওই পিতলের বোতাম যাতে নির্বাণ লেখা ছিল, ওটা তুমি রক্তের পাশে পেয়েছিলে যে? ব্যোমকেশ পকেট থেকে বোতাম বের করে দেখান। ওটাও ইচ্ছে করেই ফেলা হয়েছিল। ওরা চেয়েছিল আমরা যেন সরাসরি নির্বাণ আশ্রমকে সন্দেহ করি, কিন্তু পরমানন্দ এতটাও কাঁচা লোক নন যে নিজের অপরাধের চিহ্ন ওভাবে ফেলে যাবেন। ওটা আসলে বলাইয়ের পুরনো পোশাকের বোতাম। ওরা চেয়েছিল আমি যেন আশ্রমের ওপর ফোকাস করি, আর সেই ফাঁকে ওরা সুড়ঙ্গ দিয়ে নীলকান্ত বা ওই খনিজ ম্যাপটা সরিয়ে ফেলে। কিন্তু ওরা জানতো না যে আমি ওদের সেই সাজানো রক্তের নমুনার পাশেই বলাইয়ের জ্যান্ত পায়ের ছাপ খুঁজে পেয়েছিলাম। ট্যাক্সি থেকে নামতে নামতে ব্যোমকেশ বলল, রক্ত দিয়ে সত্যকে ঢাকা যায় না, কেবল কিছুক্ষণের জন্য রাঙিয়ে দেওয়া যায়। কিন্তু ব্যোমকেশ, তুমি বুঝলে কি করে ওটা মানুষের রক্ত নয়? আমরা তো সারাদিন হিমাদ্রি বাবুর বাড়িতেই আটকেছিলাম, রক্ত পরীক্ষার সময় কোথায় পেলে? সব সময় ল্যাবরেটরি প্রয়োজন হয় না। মনে আছে আমি পাঁচিলের ধারে ঝুঁকে পড়ে কিছু একটা পরীক্ষা করছিলাম। প্রথমত সেই রক্তের রং, মানুষের রক্ত জমাট বাঁধতে যে গাঢ় খয়েরি রং ধারণ করে, ওই রক্তটা ছিল তার চেয়ে অনেক বেশি কালচে। দ্বিতীয়ত সবচেয়ে বড় প্রমাণ ছিল হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে? হ্যাঁ, তুমি যদি খেয়াল করতে দেখতে পেতে ওই চাপ চাপ রক্তের ওপর এক ধরনের বড় বড় কালো পিঁপড়ে আর মাছি ভিড় করেছিল, যা সাধারণত পশুর রক্তের কটু গন্ধে আকৃষ্ট হয়। মানুষের রক্তে লোহা বা হিমোগ্লোবিনের যে গন্ধ থাকে তা পশুর রক্তের চেয়ে আলাদা। আর সবচেয়ে বড় কথা, রক্তের পাশে ঘাসের ওপর কয়েকটা ছোট লোম পড়েছিল। সেগুলো মানুষের নয়, কোনো গবাদি পশু। বলাই কসাইখানা থেকে রক্ত সংগ্রহ করতে গিয়ে তাড়াহুড়ো করে ওই প্রমাণগুলো মুছে ফেলতে পারেনি। ওটা দেখেই আমি নিশ্চিন্ত হয়েছিলাম যে বলাই মরেনি।
বরং আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। সবই তো বুঝলাম, কিন্তু ওই নীল কাচের আংটিটার রহস্য কি? তুমি ওটা নিয়ে এত মাথা ঘামালে কেন? ব্যোমকেশ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ওখানেই তো বলাইয়ের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল। নীলরতন বাবু যে আংটিটা পরেছিলেন ওটা কোনো সাধারণ কাঁচ বা দামি রত্ন ছিল না, ওটা ছিল ওর নিজের তৈরি একটা তেজস্ক্রিয় সেন্সার। নীলকান্ত বা ওই খনিজটির তেজস্ক্রিয়তা কতটা শক্তিশালী তা পরীক্ষা করার জন্য তিনি ওটা সব সময় আঙুলে পড়ে থাকতেন। ওটা নীল রঙের বিচ্ছুরণ ঘটিয়ে সতর্ক করত। আমি অবাক হয়ে বললাম, বলাই কি সেটা জানতো? ব্যোমকেশ হাসল। না, বলাই ভাবলো ওটা স্রেফ একটা সস্তা নীল কাঁচের আংটি। ও যখন নীলরতন বাবুকে খুন করলো তখন ওর পকেট হাতড়ে সে নীলকান্ত খুঁজে পেয়েছিল। ও ভেবেছিল নীলকান্ত হয়তো কোনো বড় রত্ন যা সিন্ধুকে আছে, কিন্তু ওর আঙুলের আংটিটাকেও স্রেফ একটা খেলনা ভেবে অবজ্ঞা করে ওখানেই ফেলে রেখেছিল। বলাই যতই বুদ্ধিমান হতো তবে ওটা তখনই গায়েব করে দিত। কিন্তু ওই আংটিটাই আমায় বলে দিল যে নীলরতন বাবু খনিজ পদার্থের তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করছিলেন এবং তিনি তার শিকারের খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন। আমি মাথা নাড়লাম। আর হিমাদ্রি বাবু, সে কি সত্যিই নির্দোষ? ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, হিমাদ্রি শিক্ষিত আর ঘরকুনো মানুষ। সে কাকার গবেষণাকে ভয় পেত, তাই ওদিকে ঘেঁষত না। খুনিরা ওকে মারার চেষ্টা করেছিল কারণ ও বেঁচে থাকলে উইল অনুযায়ী তারা সম্পত্তির পূর্ণ মালিক হতে পারত না। হিমাদ্রি কোনো অপরাধ করেনি, ও কেবল এই মাকড়সার জালের একটা অসহায় শিকার ছিল। ট্যাক্সি থেকে নামতে নামতে ব্যোমকেশ বলল, পরমানন্দ বা বলাই ভেবেছিল আধ্যাত্মিকতা আর পুলিশের উর্দির আড়ালে তারা বেঁচে যাবে, কিন্তু তারা জানতো না যে রক্তের চেয়েও বেশি দাগ রেখে যায় অপরাধীর ডেকে যাওয়া ছোট ছোট পায়ের ছাপ আর বিজ্ঞানের অমোঘ যুক্তি।